স্বামী কি এখনো পিতার কাছে পৌঁছায়নি? পিতার শরীরই বা কেমন আছে? পিতার কোনো খবর না পাওয়া পর্যন্ত আমার মনটা আকুল হয়ে আছে। এমনই অভাগী আমি যে পিতার এমন দুঃসময় আমি ওনার পাশে থাকতে পারছি না। আমাদের গৃহে কোনো গৃহদেবতা নেই। আমি এখানে গৃহদেবীকে স্থাপনা করতে চাই। বেশ তো, এ তো অত্যন্ত মঙ্গলের কথা। তা কোন দেবী স্থাপনা করতে চাও ওই গৃহে? পিতা, আমরা মা লক্ষ্মীর পুজো করতে চাই। এই অমঙ্গলকারী মূর্তি আমার প্রাসাদে থাকবে না, এটাই যোগিনী মাতার নির্দেশ। তুমি যোগিনী মাতাকে বিদায় করার কথা বলছো? আমি তোমাকে আগেও নিষেধ করেছি, এখনো নিষেধ করছি, এই সব কথা তুমি উচ্চারণ করবে না। যোগিনী মাতার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে এবং থাকবেও। চলো পুরন্দর, আমি প্রস্তুত, এসো। মহারাজ, যোগিনী মাতা আপনাকে একবার উপাসনা কক্ষে দেখা করতে বলেছেন। পুরন্দর, তুমি এখানে অপেক্ষা করো, আমি যোগিনী মার সঙ্গে কথা বলে আসছি। যোগিনী মাতা হঠাৎ মহারাজকে ডাকলেন কেন? প্রণাম মাতা। রাজা অসিতাক্ষ, এই রাত্রিকালে তুমি কোথায় যাচ্ছ? এক দৈবজ্ঞ সন্ন্যাসী আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন, আমি তাঁরই নির্দেশ পালন করতে চলেছি। ভ্রম হয়েছে তোমার। এখানে যে এসেছিল সে কোনো দৈবজ্ঞ সন্ন্যাসী নয়, সে একটা ঠগ। তোমাকে রক্ষা করেছে এই যোগ কলস। না না যোগিনী মাতা, আমি নিশ্চিত ওই দৈবজ্ঞ সন্ন্যাসী আমাকে আমার মারণ রোগ থেকে মুক্তি দিয়েছেন। রাজা অসিতাক্ষ, তুমি ভুলে যাচ্ছ আমার ক্ষমতা। তুমি আমাকে অবিশ্বাস করছো? বেশ, তুমি যেখানে যাচ্ছ যাও। তোমার কোনো ক্ষতি হলে আমার দায় নেই। মাতা, আমি এই বিষয়ে ফিরে এসে আপনার সঙ্গে আলোচনা করব। প্রণাম মাতা। দেবী, কাল কিন্তু কোজাগরী পূর্ণিমা, মহালক্ষ্মী জাগরণের দিন। পুরন্দর, চলুন মহারাজ। দাঁড়া পুরন্দর। জানো পুরন্দর, আমি আমি বেশ বুঝতে পারছি আমি যোগিনী মাতার চক্রান্তের শিকার। আমি সেই চক্রান্তের জাল ছেড়ে বেরোতে চাইছি, কিন্তু কিন্তু উনি আমাকে বেরোতে দিচ্ছেন না। কেন মহারাজ, যোগিনী মাতা কি বলছেন কি? কোনো এক বিশেষ কারণে যোগিনী মাতা সেই গৃহস্বামীর গৃহে যেতে আমাকে নিষেধ করছেন। মহারাজ, আপনি হলেন রাজা, যোগিনী মাতা যাই বলুন, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। জানি পুরন্দর, জানি, কিন্তু কিন্তু আমি আমি একটু ভীত হচ্ছি। যদি আমি যোগিনী মাতার নির্দেশ অমান্য করি, যদি উনি ক্ষুব্ধ হয়ে যদি যদি কিছু করে বসেন, যদি আমার রাজ্য ধ্বংস করে দেন, তাহলে না পুরন্দর, না, ওই যোগিনী মাতার ভাবভঙ্গি আমার ভালো লাগছে না। তুমি এক কাজ করো পুরন্দর, তুমি সেই গৃহস্বামীকে আমার রাজসভায় ডেকে পাঠাও।
যথাজ্ঞা মহারাজ, আমি এখনই যাচ্ছি। হায় ঈশ্বর, এ কি ভুল করলাম আমি! এখন এই যোগিনী মাতার কবল থেকে কি করে মুক্ত হব আমি? মন্ত্রীমশাই, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হলো। রাজামশাই কেমন আছেন এখন? মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার কুটিরেই যাচ্ছিলাম। চলো আমার সঙ্গে রাজসভায়, মহারাজ তোমার জন্য অপেক্ষা করছেন। না, আমি রাজমহলে যেতে পারবো না মন্ত্রীমশাই, আমাকে ক্ষমা করবেন। যে রাজমহল থেকে আমার পত্নীকে অপমান করে বিতাড়িত করা হয়েছে, সেখানে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আর আমি এও চাই না যে আমার পরিচয় রাজামশাই জানুক। আপনি দয়া করে এটা গোপন রাখবেন। শিবানন্দ, শিবানন্দ, আমার কথা শোনো। অন্তত একটিবার তুমি আমার সঙ্গে চলো। মন্ত্রীমশাই, আমাকে এমন অনুরোধ করবেন না যা আমি রাখতে পারবো না। তাহলে তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। কি উপায়ে যোগিনী মাকে আমার রাজ্য থেকে দূর করা যায়? কিভাবে? যদি এখনই কোনো উপায় না পাই, তাহলে যে সব ধ্বংস হয়ে যাবে। মহারাজ, হ্যাঁ? সেই গৃহস্বামী রাজসভায় আসতে চাইছেন না, আপনাকেই তার কাছে যেতে হবে। এত শীঘ্র তুমি তার সঙ্গে দেখা করে চলে এলে? তবে যে তুমি বলেছিলে তার কুটির আমার রাজ্যের এক প্রান্তে। মহারাজ, তার সাথে আমার পথেই দেখা হয়ে গেল, রাজপ্রাসাদের কাছেই। আমি তাকে সেখানেই অপেক্ষা করতে বলেছি। বেশ, চলো, আমি তোমার সঙ্গে যাব। তাকে পুরস্কৃত না করা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না। চলো। মন্ত্রীমশাই অপেক্ষা করতে বললেন কেন? কোথায় গেলেন উনি হঠাৎ? মহারাজ, হ্যাঁ? ইনি হলেন সেই গৃহস্বামী বিপ্র, যার কুটির থেকে আমি ধান নিয়ে এসেছিলাম। আমি জানি না আপনাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো। আজ আপনার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি। আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। বলুন, কি পুরস্কার পেলে আপনি খুশি হবেন? এ বিষয়ে আমার পত্নীর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যদি সে চায় পুরস্কার নিতে, তাহলেই আমি পুরস্কার গ্রহণ করব, নচেত নয়। প্রণাম। পুরন্দর, আমি এত বছর ধরে রাজ্য শাসন করছি, কিন্তু এমন কখনো দেখিনি কেউ রাজার পুরস্কার অস্বীকার করে। লীলাবতী, কি হলো? খবর নিলেন? কেমন আছেন পিতা? তোমার পিতা সুস্থ হয়ে গেছেন।
ওনার সঙ্গে আমি কথাও বলেছি। তাই কথা হয়েছে? আপনি রাজমহলে গিয়েছিলেন? না, আমি রাজমহলের ভেতরে ঢুকিনি, কিন্তু ওনার সঙ্গে পথেই দেখা হলো। পথে দেখা হয়েছিল? তা কি বললেন পিতা? আমি ওনাকে আমার নিজের পরিচয় দিইনি, উনিও আমাকে চিনতে পারেননি। চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছিলাম। আমি যখন রাজমহলের দিকে যাচ্ছিলাম তখন পথে দেখা হলো মন্ত্রী মশাইয়ের সাথে। উনি আমাদের কুটিরের দিকেই আসছিলেন। মন্ত্রী মশাই, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হলো। রাজামশাই কেমন আছেন এখন? মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ আছেন। তারপর কি হলো? তারপর তোমার পিতা নিজে এলেন আমার সঙ্গে দেখা করতে। মহারাজ, ইনি হলেন সেই গৃহস্বামী বিপ্র, যার কুটির থেকে আমি ধান নিয়ে এসেছিলাম। আজ আপনার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি। আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। বলুন, কি পুরস্কার পেলে আপনি খুশি হবেন? কি পুরস্কার নেবে তুমি মহারাজের কাছ থেকে? আমি চিন্তা করে আপনাকে বলবো। আমাকে একটু ভাবতে দিন। না কলাবতী, সেই গৃহস্বামীকে পুরস্কার না দেওয়া হলে আমি আমি মনে শান্তি পাচ্ছি না। পুরস্কার না দিলে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে? কেন পুরস্কার নিলেন না উনি? এই সুযোগে তো রাজমহলে ফিরে আসতে পারত ওরা, পিতাও খুশি হতেন। আমি কি করে সব দিক সামাল দেব? আমার স্বামী চান না কোনো পুরস্কার নিতে। আমার কিছু না নিলে পিতাকে অসম্মান করা হয়। আমার স্বামী সমস্ত সিদ্ধান্তের ভার আমার ওপর দিয়েছে। এখন আমি কি করব? হে দেবী, সমুদ্র মন্থনে আপনি অমৃত নিয়ে উত্থিত হয়েছিলেন।
দেবী, পুনরায় আপনার জাগরণকাল উপস্থিত। জাগ্রত হন দেবী, জাগ্রত হন। আজ কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজার প্রচার হবে মর্তলোকে। যে এই পূজা করবে সে সৌভাগ্যবান হবে, বিপুল ধনরত্নের অধিকারী হবে সে। কিন্তু হে দেবগুরু বৃহস্পতি, হে পিতা, দেবীর জাগরণ হবে কি উপায়? দেবীর প্রথম পূজা তুমিই করো দেবরাজ। মহালক্ষ্মী জাগ্রত হোক। স্বর্গলোকে তাকে জাগ্রত করে তাকে মর্তে প্রেরণ করতে হবে। আজ মর্তলোকে যদি কেউ দেবীর আসন প্রতিষ্ঠা করে, তাহলে মহালক্ষ্মী স্বয়ং গিয়ে সেই আসনে অধিষ্ঠিতা হবেন।